আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। সংসদ অধিবেশন চালু হতে যাচ্ছে 12 তারিখ থেকে। বিরোধী দল এখানে অংশগ্রহণ করবে না, এই কথা বলেনি। এবং যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ, তারা মূলত জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য রীতিমতো উন্মুখ হয়ে আছেন। এই কারণ হলো এবার সরকারি দল এবং বিরোধী দল তাদের একটা বিরাট অংশ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কাজে জাতীয় সংসদের ফ্লোরে যাওয়া, সংসদ অধিবেশনে অংশগ্রহণ করা এবং সেই নিজেদেরকে সংসদ সদস্য রূপে জাতির সামনে পরিচয় করিয়ে দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটাকে তারা প্রথমত কাজে লাগাতে চাচ্ছে। ফলে এই প্রথম সংসদ অধিবেশনটি মূলত উত্তেজনাপূর্ণ হবে, আকর্ষণীয় হবে এবং যে যার মতো সেখানে ব্যাটিং করার চেষ্টা করবে। কিন্তু সমস্যাটা হলো যে আমাদের কতগুলো অন্তর্নিহিত সমস্যা রয়ে গেছে, যে সমস্যাগুলো সমাধান হয়নি। আমরা রাজনীতির দৃশ্যপটে যে সকল দৃশ্য দেখছি, এগুলো প্রকৃত চিত্র নয়। আমরা যেমন আয়নাতে ছবি দেখি, প্রতিবিম্ব দেখি, তো আয়নাতে আমরা যেভাবে নিজেদের ছবি দেখি, এটি আসলে রিয়েল পিকচার নয়। অর্থাৎ আমাদের ছবি আয়নার সামনে প্রতিফলিত হয় উল্টোভাবে, আবার সেটা মুহূর্তের মধ্যে উল্টে গিয়ে আরেকটা নতুন শেপ নেয় এবং প্রতিবার যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, একই অবস্থা তৈরি হয়। তদ্রূপ আমাদের জনজীবনে, আমাদের জাতীয় জীবনে, আমাদের প্রাকৃতিক জীবনে আমরা যা কিছু দেখি, আসলে সেটা সব কিছু সত্য নয়। যে সকল শব্দ আমরা শুনি, 99.99% শব্দ আমাদের কানে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রবণ শক্তিকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দিয়েছেন, যেন পৃথিবীর সব শব্দ আমরা শুনতে না পাই। এই পৃথিবীর অনেকগুলো দৃশ্য আমরা দেখি না, আমাদের চোখের ক্ষমতা এত সীমিত। আমাদের চারিদিকে যত ব্যাকটেরিয়া রয়েছে, যত জীব রয়েছে, অণুজীব রয়েছে, বাতাসে যে সকল ভাইরাস রয়েছে, এগুলোর যদি কিয়দাংশ আমরা দেখতে পেতাম, আমরা মুহূর্তের মধ্যে চিৎকার করে মারা যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি সীমিত করে দিয়েছে। আবার আমরা যতটুকু দেখেছি বা দেখে চলেছি, এটার মধ্যে আল্লাহ দুই ভাগ করে দিয়েছে: দিনের আলো, রাতের আলো। দিনের বেলা যেগুলো দেখা যায়, রাতে সেগুলো দেখা যায় না। রাতের বেলা আবার যেগুলো দেখা যায়, সেগুলো দিনে দেখা যায় না। আবার রাতের দুটো রূপ রয়েছে: অমানিসা রজনী, আর একটা হলো পূর্ণিমার রজনী। আকাশে যখন চাঁদ থাকে তখন রাতের একটা বৈশিষ্ট্য ধরা পড়ে, আর যখন চাঁদ থাকে না তখন অন্যরকম বৈশিষ্ট্য। এই যে প্রকৃতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, সেটি আমাদের রাজনৈতিক জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবনে আছে। তো সেই দিক থেকে রাজনীতিতে আমরা এখন যে শুনশান নীরবতা দেখছি, যা কিছু দেখছি, এটাই মূল কথা নয়। এর পেছনে চক্রান্ত এখনও আছে, চক্রান্ত চলছে এবং চক্রান্ত চলতে থাকবে। যেভাবে শেখ হাসিনার সরকার 2014 থেকে 2024 পর্যন্ত টানা 10টি বছর আমাদের নাকের ডগায় কোনো রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছা মতো তারা যখন যেভাবে ইচ্ছে বলেছে, যেভাবে ইচ্ছা আইন তৈরি করেছে, যেভাবে ইচ্ছে সেভাবে নির্বাচন করেছে, যেভাবে ইচ্ছে সেভাবে ফলাফল তৈরি করেছে, আর আমরা চেয়ে চেয়ে দেখেছি। আবার তার চলে যাওয়ার পর গত 17টি মাস আমরা নিজেদেরকে যতটা বীরের জাতি মনে করেছিলাম, শেখ হাসিনাকে তাড়ানোর পর আমাদের মনে হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্টের উত্তরসূরি। আমাদের রক্তে ঠিক সেই বিদ্রোহের সেই শক্তিমত্তা রয়েছে। কিন্তু আমাদের নাতির বয়সী, পুতির বয়সী, ছেলের বয়সী এই সকল ছেলেদের যে তারুণ্য, এদের যে মব, এদের যে শক্তিমত্তা, এদের মাস্তানি, এদের যা কিছু দাপট, এগুলো দেখে আমাদের মধ্যে এমন কাঁপুনি শুরু হলো, সে আবদার রশিদের সে বিখ্যাত কবিতার মতো, লোকটা শুধু করতে বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতে পারে। অর্থাৎ আমরা যে সবাই যে দাপট দেখাই, বিভিন্ন সময় দাপট দেখাই, তোমাকে এটা করে ফেলবো, তুই আমাকে চিনিস, জিভ বা টান দিয়ে ছেড়ে ফেলবো, তোর গলার উপর পাড়া দিয়ে, ডান হাত না বাম হাত দিয়ে তোর জিভ বা টান দিয়ে ছেড়ে ফেলবো। যে সমস্ত বড় বড় মানুষ এই ধরনের হুমকি গত 17 মাসে দিয়েছে, এখন গিয়ে দেখেন তাদের গলা শুকিয়ে গেছে, তাদের জিহ্বা শুকিয়ে গেছে। এবং তাদের পিছনে যদি এখন গিয়ে খুব জোরে পুলিশের একটা মানে বাঁশি ফুঁক দেওয়া হয়, কিংবা এই যে এখন মানে আলোচিত পুলিশ কর্মকর্তা মাসুদ, কিংবা এই যে নতুন আরেক পুলিশ কর্মকর্তার নাম শোনা যাচ্ছে, কোহিনুর মিয়া। একসময় কোহিনুর মিয়ার খুব নাম ডাকছিল, তিনি নাকি আবার চাকরি ফিরে পাচ্ছেন। তো এই কোহিনুর মিয়া যদি গিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম, একটু সালাম জানাতে আসছি, হুজুরের হার্টবিট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই হলো আমাদের বীরত্ব। তো যাই হোক, এই যে আমরা গত 17টি মাসে ধরে যে বীরত্ব দেখিয়েছি, সেটি যেমন আসল বীরত্ব ছিল না, পর্দার আড়ালে যে কি খেলাধুলা হয়েছে, তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে অল অন এ সার্টেন
ট্র্যাক চেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে চলে গেলেন। তিনি তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন। সেখানে এমন নাটক হলো যে খলিলুর রহমানের পদত্যাগ বিএনপি চাইল, সে খলিলুর রহমান এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তো এইভাবে অনেক কিছু অতীতে হয়েছে এবং বর্তমানে অনেক কিছু হচ্ছে যেটি আগামীতে আপনি হিসাব মেলাতে পারবেন না। একটা দেশের ভাগ্য নির্ধারিত হয় মূলত সে দেশের অর্থনৈতিক অবস্থার সচ্ছলতার কারণে, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের কারণে এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির কারণে। আমাদের এই দেশে এখন সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক সমস্যা। সরকার যে টাকা দিয়ে চলে, প্রথম টাকা হলো সরকার রেভিনিউ হিসেবে যে টাকা কালেকশন করে জনগণের কাছ থেকে, এই রেভিনিউ অন অ্যাভারেজে আমাদের যা দরকার তার চেয়ে 40% কম আসছে। 100 টাকা দরকার, আমরা কালেকশন করতে পারছি মাত্র 60 টাকা। এই 40% টাকা আমাদেরকে সাবসিডি দিতে হচ্ছে বিদেশ থেকে লোন এনে, স্থানীয় ব্যাংক থেকে লোন করে, অথবা কখনো কখনো মুদ্রা ছাপিয়ে। এর ফলে দ্রুত আমাদের হচ্ছে টাকার মান কমে যাচ্ছে। টাকার মান কতটা কমে যাচ্ছে আপনি বুঝতে পারবেন স্বর্ণের দামের উপরে। ডলারের দাম স্থিতি রাখা যায়, কিন্তু স্বর্ণের দাম কোনো অবস্থাতেই আপনি স্থিতিশীল রাখতে পারবেন না। তো যেভাবে স্বর্ণের দাম হু 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 করে গত 17 মাসে বেড়ে গেছে, যে স্বর্ণ শেখ হাসিনার জামানাতে কত করে ছিল ভরি, এখন সেই স্বর্ণ নাকি প্রায় 3 লাখ টাকা হয়ে গেছে, অলমোস্ট 3 গুণ হয়ে গেছে। ইট মিনস সত্যিকার অর্থে টাকার যে ভ্যালু স্বর্ণের সাথে যদি মূল্যায়ন করেন, শেখ হাসিনার জামানার 100 টাকা এখন হয়তো 40 টাকা হয়ে গেছে বা 35 টাকা হয়ে গেছে। দিস দ্য রিয়াল মানে সিনারিও। এটা সরকার কিভাবে সামাল দেবে? এটা যদি সামাল দিতে না পারে, তাহলে এখানে IMF আসবে, এখানে বিশ্বব্যাংক আসবে, এখানে ভারত আসবে, এখানে চীন আসবে, এমনকি আমেরিকা চলে আসবে। আমাদের ট্রেড অ্যান্ড কমার্স তছনছ হয়ে যাবে। ফলে রাজনীতিতে আরেকটা পরিবর্তন অনিবার্য হয়ে পড়বে, সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি অনিবার্য হয়ে পড়বে। আমি এই ভিডিওটি করছি 11 তারিখে, মার্চ মাসে 11 তারিখে। আজকে এই ভিডিও করার আগে একটা বড় গ্রুপ অফ কোম্পানিজের অফিসে গেলাম, যারা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ অফ কোম্পানি। আজকে 11 তারিখ পর্যন্ত তাদের বেতন হয়নি। হাজার হাজার কর্মকর্তা কর্মচারীদের বেতন হয়নি, বোনাস তো দূরের কথা, বেতনই হয়নি। তো এই অবস্থায় সরকার যত গালভরা বলি দিক না কেন, কথাবার্তা বলুক না কেন, টাকার সংস্থান তো জনগণকে করতে হচ্ছে। আর জনগণের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে গেছে। যখনই অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙে, তখন সেখানে সিভিল ওয়ার হয়ে যায়, দুর্ভিক্ষ হয়ে যায়, সেখানে গৃহযুদ্ধ তৈরি হয়ে যায়, সেখানে বিদেশি শক্তি এসে নাক গলায়। তো কাজেই আমাদের দেশে যে পরিবেশ পরিস্থিতিতে 1-11 হয়েছিল, তেমনি আরেকটি 1-11-র ভয়, আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিটা মুহূর্তে তাড়া করেছে। সেনাবাহিনীকে তিনি জমের মতো ভয় পেতেন। জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, কোনো কারণ ছিল না। জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী প্রাণান্ত চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য, কিন্তু তারপরে ওই যে আতঙ্ক, বিকজ রাষ্ট্রের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তিনি বুঝতে পেরেছিলেন ক্ষমতায় থাকার কারণে। এবং এরকম একটা পরিস্থিতিতে যাওয়া হয়, ঠিক একই অবস্থা 1974 সনে যে দুর্ভিক্ষ, ওই সময় যে অর্থনৈতিক দুরবস্থার কারণে সেনাবাহিনীর সঙ্গে জনগণের সঙ্গে সরকারের যে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তার প্রেক্ষিতে বাকশালের প্রেক্ষিতে একটি 15ই আগস্ট অনিবার্য হয়ে পড়েছিল, তার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ। তো ওই যে 74 সনে বা 75 সনে বাংলাদেশের যে অবস্থা ছিল, আজকে এই 2026 সনে বাংলাদেশের যে অবস্থা, ইন অল রেসপেক্ট অনেক অনেক খারাপ। 74-75 সনের যে সূচকগুলো ছিল, যে জিডিপি ছিল, যে পার ক্যাপিটা ইনকাম ছিল, যে কর্মসংস্থান ছিল, যে দারিদ্রতা ছিল, যে বৈদেশিক কূটনীতির সমস্যা ছিল, প্রতিটি সমস্যা বহুগুণে অনেক বেশি। ওই সময়টা হয়তো একটা শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব ছিল, ক্ষমতাসীন এবং বিরোধী দল। পরিমাণে বিরোধী দল অল্প হলেও তাদের একজনই 1000 জনের মতো শক্তিশালী ছিলেন। একজন মতিয়া চৌধুরী, একজন সুরেন্দ্র সেনগুপ্ত, একজন কমরেড ফরহাদ, কমরেড মনি সিং, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আর অনেকে, এমনকি মুসলিম লীগের যে সকল বড় বড় নেতা ছিলেন, শাহজিজুর রহমান থেকে শুরু করে খানে সবুর, মানে তাদের যে অস্তিত্ব, সমাজে তারা বেঁচে আছেন, এটাই সরকারের জন্য একটা বিরাট থ্রেট ছিল। একজন বদরুদ্দিন ওমর, একজন আহমদ ছাফা, পুরো সরকারকে সাফা সাফা করে ফেলেছিল। ঠিক সেই তুলনায় যদি আপনি এখন সিভিল সোসাইটির কথা চিন্তা করেন, এখন সিভিল সোসাইটি যারা আছে, তারা মানে যত সমালোচনা করে, যা কিছু করে, কখন তারেক রহমান সাহেব ডাক দিয়ে একটা পদ দেবে, পদবি দেবে, একটা কাজ দেবে, কিছু টাকা দেবে, এই জন্য তাদের যত গবেষণা, যত
মানে হুম্বি তুম্বি যা কিছু মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেটি 73, 74, 75 সনে ছিল না। কিন্তু তারপরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতন হয়েছিল। এর কারণ হলো রাষ্ট্রের অর্থ ছিল না। আর 74 সনে আমাদের যে রাষ্ট্রের অর্থনৈতিক যে সংকট ছিল, এখন সেই সংকট অনেক অনেক বেশি। দ্বিতীয়ত 74, 75, 76 সনে যে মানুষের চাহিদা ছিল, সেই চাহিদা তার তুলনায় এখন কয়েক হাজার গুণ মানুষের চাহিদা বেশি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে গুরুত্ব ছিল 75 সনে, তার সাথে অনেক অনেক বেশি গুরুত্ব এই মুহূর্তে। ফলে আমরা যখন মানে একটা কথা আছে না যে যখন গুদামে আগুন লাগে, বহু মানুষ আগুন নেভানোর জন্য আসে আলুর গুদামে, কিন্তু কিছু মানুষ লবণ নিয়ে আসে সেই আলু পুড়িয়ে পুড়িয়ে খাওয়ার জন্য। তো বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, বাংলাদেশের যে সামাজিক সংকট, এই মুহূর্তে রাজনীতির যে শূন্যতা, বৃহৎ একটি রাজনৈতিক দল দেশের বাইরে চলে আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু তছনছ হয়ে রয়েছে। ফলে এটা নিয়ে একটা অনাথ সৃষ্টি হবে, গরু মরবে, আর সেই আশায় বহু শকুন আকাশে ঘুরে বেড়াচ্ছে। এটা মানে আমার কথা নয়, বা এটা আমি কাউকে দেখিনি, কিন্তু এটাই প্রকৃতির বিধান। বহু শকুন আকাশে ঘুরে বেড়াচ্ছে। আর সেই শকুনদের কারণে যদি আরেকটি ১/১১ হয়, আরেকটি অভ্যুত্থান হয়, আরেকটি বিপ্লব হয়, রাজপথ উত্তপ্ত হয়, তাহলে আপনি কি বলবেন? আর এই কাজ করার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে। শকুন আকাশে যেভাবে দাঁড়িয়ে আছে, জমিনের মধ্যে নানা গুপ্ত সংগঠন, যাদেরকে ইতিমধ্যে আমরা গুপ্ত হিসেবে মোটামুটি ছিলছাপড় মেরে দিয়েছি, তারা কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে অধিকতা শক্তিশালী। আওয়ামী লীগ জামায়াতে গুপ্ত সংগঠনের যে ভয় ছিল, আতঙ্ক ছিল, দুর্বলতা ছিল, এটা গত 17 মাসে তারা গা ঝাড়া দিয়ে উঠেছে। এখন তাদের সাহস বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে, তারা কৌশলী হয়ে পড়েছে, তাদের অর্থনৈতিক যাকে বলা হয় সমৃদ্ধি বেড়েছে, তাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি বেড়েছে। সব মিলিয়ে তারা যদি এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারকে বিব্রত করতে চায়, তাহলে সরকারের জন্য টিকে থাকাটা খুব কঠিন একটা বিষয় হবে। তো এই থেকে হলো সমস্যার কথা। এখন এই সমস্যা থেকে সরকার কিভাবে বের হতে পারে? বের হওয়ার একটাই উপায়, সেটা হলো রাজনীতিটি সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। যারা যারা রাজনীতি করতে চায়, ইনক্লুডিং আওয়ামী লীগ, সেই রাজনীতি তারা যদি ওপেন করে দেয়, তাহলে এই যে গুপ্ত শক্তি, সেই গুপ্ত শক্তির যে দাপট, এটা থাকবে না। 2 নম্বর হলো যে সরকারের ব্যয় কমাতে হবে, আয় বাড়াতে হবে। এবং আয় বাড়াতে গিয়ে কোনো অবস্থাতেই ধনিক শ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণীকে হিট করা যাবে না। সার্বজনীন ট্যাক্সের মাধ্যমে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে তাদেরকে এই আয় বা ইনকাম জেনারেট করতে হবে। কিন্তু যদি দেখা গেল কর্পোরেট হাউসগুলো কিংবা মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে টার্গেট করে কোনো ট্যাক্স বৃদ্ধি করা হয় বা কোনো কিছু করা হয়, তাহলে দেখা যাচ্ছে সরকার যে কদিন কাজ করতে পারবে, সেই কদিনও তারা কাজ করতে পারবে না। একটা দেশের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর অসন্তুষ্টি কিন্তু একটা সরকারের পতনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আমজনতা করে কি, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণী যখন ডাক দেয় বা রাস্তায় নামে, তাদের সঙ্গে এসে তারা কমপ্লাই করে। আমজনতা কখনো কোনো একটা সরকারকে টিকিয়ে রাখতে পারে না। কাজেই যতটুকু মধ্যবিত্ত শ্রেণী রয়েছে, যতটুকু আমাদের এলিট শ্রেণী রয়েছে, আমাদের শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য রয়েছে, ইতিমধ্যে অনেকেই সরকারের বিরুদ্ধে চলে গেছে। সরকারের উচিত তাদের সঙ্গে একটি সমঝোতা করা এবং একটি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা। আর সরকারকে অভিনয় বন্ধ করতে হবে, জনপ্রিয়, খুব দ্রুত জনপ্রিয় হওয়া যায় এই ধরনের কাজকর্ম বাদ দিয়ে, যেগুলোর দ্বারা কর্মসংস্থান তৈরি হবে, যেগুলোর মাধ্যমে দেশের রাজনীতি এবং অর্থনীতি একটা স্ট্যাবল অবস্থায় আসবে, সেই কাজগুলো তাকে বেশি বেশি করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।